দর্শক আমন্ত্রণ ইসলামবাগ পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা খন্দকার। দর্শক শিরোনাম শুনছিলেন, যাচ্ছি পুরো খবরে। নিজেদের স্বার্থেই টিউলিপ সিদ্দিককে মন্ত্রী বানিয়েছিলেন লেবার পার্টির কিছু সদস্য। গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তদন্তে অনিয়মের প্রমাণ না মিললেও কেন পদত্যাগ করলেন টিউলিপ সে তথ্য মিলেছে স্টারমার্কে দেয়া তদন্তকারীর চিঠিতে। সেখানে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাথে সম্পর্কের বিষয়ে অসচেতন ছিলেন টিউলিপ। দুর্নীতি ও অনিয়ম নিয়ে সমালোচনার মুখে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি নিয়ে নতুন আঙ্গিকে সামনে আসছে একাধিক বিশ্লেষণ। প্রভাবশালী সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, নিজেদের স্বার্থ হাসিলেই টিউলিপকে মন্ত্রী বানাতে ভূমিকা রেখেছেন লেবার পার্টির কয়েকজন সদস্য। স্টারমার সহ দলের নির্বাচনী প্রচারণায় তার তৎপরতা সহানুভূতি তৈরি করে অন্যদের মাঝে। টিউলিপ যখন মন্ত্রী হন, বাংলাদেশে তখন রাষ্ট্র ক্ষমতায় তার খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। তবে জুলাই বিপ্লবে পট পরিবর্তনের পর নিজেদের সিদ্ধান্ত নিয়ে লেবার পার্টির অনেকেই অনুশোচনা করছেন বলে জানায় গার্ডিয়ান। পদত্যাগপত্র এবং ডাউনিং স্ট্রিটের বার্তায় দাবি করা হয়েছে, তদন্তে টিউলিপের বিরুদ্ধে মেলেনি অনিয়মের তথ্য। এরপরও কেন পদ ছাড়তে হলো রেহানা কন্যাকে, সেটি স্পষ্ট করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাসের চিঠি। প্রধানমন্ত্রীকে লরি জানান, প্রমাণ না মিললেও পুরোপুরি নিষ্পাপ বলা যাবে না টিউলিপকে, কেননা আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কের বিষয়ে অসচেতন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি। তাই যুক্তরাজ্যের আর্থিক খাতের বিশেষ পদে তাকে রাখা হবে কিনা সে বিষয়ে ভাবতে হবে স্টারমারকে। সংক্ষিপ্ত তদন্তে টিউলিপের গলার কাটা হয়ে দাঁড়ায় কিংস ক্রসে আওয়ামী নেতা আব্দুল মোতালিফের কাছ থেকে নেয়া ফ্ল্যাট। লরি ম্যাগনাসের কাছে টিউলিপ দাবি করেন, দীর্ঘ সময় পর্যন্ত জানতেনই না কিভাবে পেলেন ফ্ল্যাটের মালিকানা। রেজিস্ট্রি ট্রান্সফারের সময় ভেবে নেন আগের মালিকের থেকে কিনে ফ্ল্যাটটি তাকে উপহার দেন বাবা মা। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন লেবার পার্টির এমা রেনল্ডস। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে চায় লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার। লিপটন, স্বাগত আপনাকে। যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, তদন্তকারী চিঠিতে এটা স্পষ্ট যে টিউলিপের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। এখন ব্রিটিশ সরকারকে আসলে এই দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে কিনা এবং সে বিষয়টি ঠিক কী উপায়ে হবে? আপনি যেমনটা বলছিলেন, দিন গড়িয়ে আসলে লন্ডনে এখন রাত নেমেছে, কিন্তু সারা দিনই টিউলিপ ইস্যু নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি অঙ্গন উত্তপ্ত ছিল, সেটা আমি বলতেই পারি। সকাল থেকেই আসলে এর আগে যখন আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম, আমি জানিয়েছিলাম যে কোনো পক্ষেরই কোনো মন্তব্য এখনো পাইনি, কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটা মন্তব্য এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের খবর আমরা পেয়েছি। আপনি জানেন, আজকে ছিল বুধবার। প্রতি বুধবারই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর একটা সেশন হয়, সেটা হচ্ছে প্রশ্ন উত্তর সেশন। সেই সেশনটাতে বিরোধী নেতা কেমি বাইডেনাক কিন্তু কিয়ার স্টারমারকে এক ধরনের যেকেই ধরেন টিউলিপ সিদ্দিক ইস্যুতে তিনি প্রশ্ন করেন। বাংলাদেশ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এরই মধ্যে 2টা অভিযোগ তুলেছে। প্রধান উপদেষ্টা এরই মধ্যে ইউনূসের নামও তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন ইউনূস সরকারকে যুক্তরাজ্য সরকার এই তদন্তের ব্যাপারে কোনো সাহায্য করবে কিনা। এই প্রশ্নের জবাবে কিন্তু কিয়ার স্টারমার আবারও সেই ম্যাগনাসের যে রিপোর্টটি, সেই রিপোর্টটির কথাই বলেছেন। তিনি বলেছেন তার মন্ত্রী নিজে স্বপ্রণোদিত হয়ে ম্যাগনাসকে তার সব তথ্য দিয়েছেন এবং ম্যাগনাস তার তদন্তে তার অভিযোগের কোনো ভিত্তি পায়নি বলে জানিয়েছেন। এর আগে কেমি বাইডেনক যে কিয়ার স্টারমারের এভাবে চেপে ধরেছিলেন, তার আগে ব্রিটিশ, আপনি জানেন, বিবিসি ব্রেকফাস্ট নামে একটি জনপ্রিয় অনুষ্ঠান এদেশে প্রচারিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ ট্রেজারি সেক্রেটারি মিস্টার জোন্স। তিনি এক প্রশ্নের জবাবে তদন্তের বিষয়টি একদমই এড়িয়ে গেছেন এবং বলেছেন তিনি সামনের দিনে আবার টিউলিপকে মন্ত্রিসভায় দেখতেও পেতে পারেন। আর তদন্তের যে বিষয়টি বলছেন, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বা এখনো এ ধরনের পরবর্তী তদন্ত কার্যক্রম কি হবে সে বিষয়ে এখনো আমাদের কাছে কোনো তথ্য নেই।
জি লিপটন, ধন্যবাদ আপনাকে। লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লিপটন কুমার। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। দর্শক, এইমাত্র জানা গেল ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস। এর মধ্য দিয়ে শেষ হতে পারে 15 মাস দীর্ঘ যুদ্ধ। দোহায় আলোচনায় মিশর ও কাতারের মধ্যস্থতায় হতে যাচ্ছে এই চুক্তি। এখনও বিস্তারিত শর্ত জানা না গেলেও বার্তা সংস্থা রয়টার্স বলছে 6 সপ্তাহ ধরে ধাপে ধাপে কার্যকর করা হবে এই চুক্তি। ধারণা করা হচ্ছে বড় সংখ্যক ইসরায়েলি সেনাদের সরে যেতে হবে এই চুক্তি অনুসারে। এছাড়া মুক্তি দেওয়া হতে পারে ফিলিস্তিনি বন্দীদের, বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেবে হামাস। কিন্তু ঠিক কতজন বন্দী বা জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে এ ব্যাপারে আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে যুদ্ধবিরতির আগ মুহূর্তে আরও বিধ্বংসী হয়ে উঠেছে আইডিএফ। 24 ঘন্টায় প্রাণ গেছে 63 ফিলিস্তিনের, আহত 221 জন। এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জ্বলতে থাকা দাবানল। বাতাসের গতি কিছুটা কমলেও আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে তা আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। পাহাড়ি অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ পৌঁছাতে পারে ঘন্টায় 96 কিলোমিটার পর্যন্ত। আগুনে টর্নেডোর ঝুঁকিতে রয়েছে দাবানল দুর্গত এলাকা। ঝুঁকির মুখে রয়েছেন 60 লাখ মার্কিনী। এখনও পড়ছে প্যালিসেডস ও ইটন অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে এই এলাকার 84,000 মানুষকে সরে যেতে হবে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন যুক্তরাষ্ট্রের 7 অঙ্গরাজ্য, মেক্সিকো ও কানাডার প্রায় 14,000 কর্মী। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব উদ্দিন কিসলু। কিসলু, লস এঞ্জেলেসে এই মুহূর্তে বেশ কয়েকটি দাবানল সক্রিয় রয়েছে। যেটা জানতে চাই, এখন পর্যন্ত আসলে কয়টি দাবানল নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানকার ভয়াবহতার চিত্র আসলে কতটুকু? যদি নিয়ন্ত্রণের কথা বলেন, এই পর্যন্ত তারা 33% নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাট 4টি জায়গায় যে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছিল সেটি আসলে এই নেভার, অর্থাৎ যে বাসিন্দা এলাকা, যে ইনল্যান্ডে প্রবেশ করেছিল যে দাবানল, অর্থাৎ ফরেস্ট থেকে, জঙ্গল থেকে বা বনাঞ্চল থেকে যে আবাসিক এলাকায় ঢুকেছিল, সেই আবাসিক এলাকাগুলো কিন্তু একটা মানে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে। এবং এটা একটা দুঃস্বপ্ন বা মতো এই এই লস এঞ্জেলস বাসীর কাছে। এবং এটা আসলে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথম। এরই মধ্যে 25 জনের কিন্তু মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এবং আপনি যেটা বলছিলেন যে 84,000 লোক, হ্যাঁ, প্রায় 85,000 লোক কিন্তু তাদেরকে এভোকুয়েট করতে হতে পারে, কিন্তু এরই মধ্যে কিন্তু 88,000 মানুষ ঘর বাড়ি ছেড়ে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এবং এছাড়া যে বিষয়টি দেখা যাচ্ছে যে লস অ্যাঞ্জেলেসে কিন্তু হঠাৎ করেই এই আরো 45 স্কোয়ার মাইল, অর্থাৎ টোটাল এখন কিন্তু 55 স্কোয়ার মাইল এলাকা জুড়ে এই দাবানল ছড়িয়ে পড়েছে। এবং যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ, যে এখানে যে 50 থেকে 70 মাইল বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইছে, এবং যে কারণে তারা মনে করছে যে এর ভয়াবহতা আরো মারাত্মক হতে পারে। এবং এই লস অ্যাঞ্জেলেসের যেই আবাসিক এলাকাগুলোতে যে আগুন ছড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগ রয়েছে। এরই মধ্যে প্রায় 3.5 লক্ষ লোকের এবং ব্যবসা প্রতিষ্ঠানের সেখানে কিন্তু বিদ্যুৎ নেই, এবং খাওয়া, পানি, সমস্ত কিছু সংকট চলছে সেখানে। যে যেভাবে পাচ্ছে বিভিন্ন পেশা এবং জায়গার মানুষ তারা চেষ্টা করছে সেখানে গিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু যে বিষয়টি যে বলছিলাম যে 45 একর জায়গা থেকে 55 একর জায়গা এখন সর্বোচ্চ ছড়িয়েছে, যেটি কিন্তু একটি সান ফ্রান্সিসকো শহরের চেয়েও বড় এলাকা এখন আগুনে জ্বলছে ক্যালিফোর্নিয়াতে, অর্থাৎ এলএ কাউন্টি এবং তার বনাঞ্চল থেকে শুরু করে। তো এরকম পরিস্থিতিতে প্রায় এরই মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু $200 বিলিয়ন উপর চলে গেছে। যদিও প্রেসিডেন্ট বাইডেন সেখানে গিয়ে মাত্র $27 বিলিয়ন দেওয়ার ঘোষণা করেছেন, কিন্তু এটি একেবারেই অপ্রতুল। এছাড়াও যে আমরা ওখানকার যে পরিস্থিতি দেখছি, এই বিশেষ করে দাবানল সম্পর্কে, সেখানে কিন্তু যে আর্দ্রতা বাতাস সেটা কমে 8% নিচে নেমে এসেছে। যে কারণে এই ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে আগামী যে আমরা চিন্তা করছি সপ্তাহ ধরে যেটি হবে। এবং সেই ক্ষেত্রে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে। তবে জীবন হানির বিষয়টি
এড়িয়ে যাওয়ার জন্য এরই মধ্যে আপনারা জানেন যেটি এই যে এভাকুয়েশনের কথা বলা হয়েছে এবং সব ধরনের সতর্কতা ব্যবহার করা হচ্ছে। উপর থেকে আগুন নির্বাপনের জন্য হেলিকপ্টার থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছুই চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে প্রকৃতির যে নিয়তি নির্ধারণ করা রয়েছে সেটির ফলেই কিন্তু আজকে এই অবস্থা হয়েছে এবং এই জলবায়ুর প্রভাব যে সারা বিশ্বে পড়ছে এবং তার প্রতিক্রিয়া কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং যদিও এটা প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও কিন্তু এ ধরনের যেটি রিসার্চ বলছে গবেষণা কেন্দ্র যে বিশেষ করে ইন্দোনেশিয়ার কিন্তু রয়েছে আমাদের ওই অঞ্চলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাতে পরবর্তীতে আমরা যদি কোনো দাবানল দেখতে পারি ওই অঞ্চলে, তো সেই রকম একটি পরিস্থিতির মধ্যেই আজকে আমি যুক্তরাষ্ট্রের এই জি বর্তমান কিসলু, অবস্থা ব্যাখ্যা করতে ধন্যবাদ পারি। আপনাকে। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিহাব উদ্দিন কিসলু। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি তদন্তকারী সংস্থা সিআইও। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাষ্ট্রীয় বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ইউন সুক ইউলি দেশটির প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যাকে গ্রেপ্তার করা হলো। ছিল সমর্থকদের ভিড়, মোতায়েন ছিল প্রেসিডেন্ট গার্ডও, কিন্তু পুলিশের বিশাল বহরের সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি সমর্থকরা। ফলে দুর্নীতি তদন্ত সংস্থা সিআইও এর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন ইউন সুক ইউল। তাকে গ্রেপ্তারে বুধবার ভোর থেকেই ৩,০০০-এর বেশি পুলিশ ঘিরে রাখে রাষ্ট্রীয় বাসভবন। এ সময় সমর্থকরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়েন পুলিশ ও দুর্নীতি তদন্ত কর্মকর্তারা। রক্তপাত এড়াতেই আত্মসমর্পণ আগে থেকে রেকর্ড করা ভিডিও বার্তায় সমর্থকদের জানিয়েছেন ইউল। আমি দেখছিলাম তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিয়েছে। যদিও এই তদন্ত অবৈধ, তবে অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছি। গ্রেপ্তারের পর ইউলকে বেভারলি হিলস থেকে দুর্নীতি তদন্ত অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে আগামী ৪৮ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। গত ৩ ডিসেম্বর হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন সুক ইউল। বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে তা প্রত্যাহার করেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন তিনি। ওঠে পদত্যাগের দাবি। ১৪ ডিসেম্বর পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটে অভিশংসিত হন ইউন সুক ইউল। এরপর রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে শুরু হয় ফৌজদারি তদন্ত। ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউব। সকলকে ধন্যবাদ।